মাস মহারাজা খ্যাত সুপারস্টার রবি তেজার সিনেমা মানেই মারদাঙ্গা অ্যাকশন, কাটাকাটি, রক্তারক্তি, আর সেই সাথে বোনাস ননস্টপ কমেডি আর রোমান্স। সদ্য ওটিটিতে মুক্তি পাওয়া মাস যাত্রা সিনেমাতেও আমরা তারই প্রতিফলন দেখতে পেয়েছি। তাই আমিও দেরি না করে সিনেমাটির এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন আমরা আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেন শুরু করি। আর আমার চ্যানেলে যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন নিয়ে রেগুলার আপনাদের সামনে হাজির হব। চলুন শুরু করি রবি তেজা অভিনীত মাস যাত্রা সিনেমার গল্প। সিনেমার শুরুতেই দেখা যায় একটা পুলিশের গাড়ি একটা ফার্ম হাউসে প্রবেশ করে। সেখানে কিছু যুবক বসে গাঞ্জা প্রস্তুত করছিল। পুলিশকে দেখে এক যুবক প্রচন্ড বিরক্তির সহিত তাকালে এক পুলিশ গাড়ি থেকে নেমে নমস্কার জানিয়ে বলে, স্যার আমি এই থানার নতুন এসআই ফানিন্দ্রা। যুবক বলে, তো আমার কাছে কি চাই? এসআই বলে, স্যার আপনার লোকেরা একটা কলেজ ছাত্রকে কিডন্যাপ করে এনেছে। এটা শুনে তো যুবকটি প্রচন্ড রেগে পুলিশের দিকে তাকালে এসআই নিজের কথা সংশোধন করে বলে, আমরা ওই ছেলের মায়ের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে আপনার লোকেরা ওকে তুলে নিয়ে এসেছে। ওর নাম সিদ্ধার্থ। সত্যি কি আপনারা ওকে এনেছেন? এটা শুনে যুবকটি এবার রেগে গিয়ে উঠে দাঁড়ায় ও পাশ থেকে একটা কুড়াল হাত নিলে এসআই ভয়ে পিছিয়ে গিয়ে বলে, স্যার রাগ করবেন না, আমরা তো এমনি রেগুলার ইনকোয়ারিতে এসেছি। যুবকটি তখন উপরের দিকে তাকালে দেখা যায় সিদ্ধার্থের লাশ উপরে একটা ট্রেনের সাহায্যে রশিতে ঝুলছে। তখন যুবকটি বলে, এই ইউজলেস আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল, বলে ওকে ছাড়া নাকি বাঁচবে না, তাই ওকে উপরে পাঠিয়ে দিয়েছি। এসআই তখন এসপির কাছে ফোন দিয়ে বলে, স্যার একটা সর্বনাশ হয়ে গিয়েছে, মন্ত্রীর ছেলে একটা কলেজ ছাত্রকে মেরে ফেলেছে, এখন কি করব? এসপি জিজ্ঞেস করে, শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি? এসআই বলে, না। তখন এসপি বলে, তাহলে এটাকে একটা সুইসাইড কেস হিসেবে চালিয়ে দাও আর বলবে গ্যাম্বলিং এ হেরে গিয়ে এই কাজ করেছে। এসআই তখন একটা ভুয়া সুইসাইড নোট লিখে ওর পকেটে ঢুকিয়ে দিয়ে লাশটি নিয়ে গিয়ে একটা রেল লাইনের উপর শুয়ে দিয়ে আসে আর ফেরার পথে বিষয়টি এসপিকে জানায়। তখন এসপি চমকে উঠে বলে, আরে বোকার মতো কি কাজ করেছো? তাড়াতাড়ি বডিটা রেল লাইনের উপর থেকে সরিয়ে রেখে আসো, নয়তো সর্বনাশ হয়ে যাবে। এসআই বলে, কেন স্যার? এসপি বলে, শহরের যে কোনো প্রান্তে কিছু ঘটলে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু বডিটা রেল লাইনে পাওয়া গেলে সেটা চলে যাবে রেল পুলিশের হাতে আর সে এখানে ইনভলভ হয়ে যাবে। এসআই অবাক হয়ে জিজ্ঞেস করে, কে স্যার? তখনই দৃশ্যপটে আসে লক্ষ্মণ ভেরি। ওর কাছে একটা কল আসে রেল লাইনে পাওয়া লাশটার ব্যাপারে। সে তখনই দ্রুত বেগে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। এসআই ফানিন্দ্রা ওকে দেখে বলে, ও তাহলে তুমি রেল পুলিশ? এসআই, দ্রুত কাগজে স্বাক্ষর করে লাশটা আমাকে বুঝিয়ে দাও তো। লক্ষ্মণ বলে, এত তাড়াহুড়া কিসের ভাই? রুকো যারা, সাবার করো। এই বলে হাতে গ্লাভস পরে যুবক সাথে থাকা বিভিন্ন বস্তু পরীক্ষা করে বলে, আচ্ছা তোমার কি মনে হয় এটা সুইসাইড নাকি কেউ একে হত্যা করে এখানে ফেলে গেছে? ফানিন্দ্রা বলে, 100% এটা সুইসাইড, দেখো পকেটে সুইসাইড নোটও আছে। লক্ষ্মণ বলে, তুমি রেকমেন্ডেশনে চাকরি পেয়েছো নাকি? MBA পাশ করা একটা ছেলের সুইসাইড নোটের লেখা তো ক্লাস 6-এ পড়ুয়ার মতো এক গাদা বানান ভুলে ভরা। এটা কখনোই মৃত ব্যক্তির লেখা নয়। কেউ এটা লিখে আসল খুনিদের আড়াল করতে চাইছে, সঠিক তদন্ত করতে হবে। ফানিন্দ্রা তখন বলে, তোমাকে আমার কাজ শেখাতে হবে না, তুমি সামান্য একজন রেলওয়ে এসআই, আমাকে ল অ্যান্ড অর্ডার শিখাতে এসো না, দ্রুত কাগজে সাইন করো তো। লক্ষ্মণ তখন বলে, তোমার এই স্পিরিট আমার পছন্দ হয়েছে, এভাবে সারা জীবন স্ট্রং থাকবে। এই বলে হ্যান্ডশেক করে। তখনই পিছন থেকে একটা ট্রেন আসছিল। ফানিন্দ্রা হাত ছেড়ে চলে যেতে চায় কিন্তু শক্ত করে ধরে থাকে। এটা দেখে তো ফানিন্দ্রা ভয় পেয়ে যায় ও জোরাজোরি করে হাত ছুটাতে চায় কিন্তু পারে না। ট্রেন দ্রুত বেগে কাছে এসে পড়ে কিন্তু ওদের ঠিক পাশে এসে লাইন চেঞ্জ করে অন্য লাইনে চলে যায়। লক্ষ্মণ তখন বলে, মুখ খোলার আগে জেনে নিও তুমি কার রাস্তায় দাঁড়িয়ে আছো। এই বলে কাগজে স্বাক্ষর করে দেয়। এরপরের দৃশ্যে দেখা যায় এক গাড়ি পুলিশ ওই ফার্ম হাউসে প্রবেশ করে। পুলিশকে দেখে একজন এগিয়ে এসে বলে, এখানে কি চাই? এক কনস্টেবল বলে, রেলওয়ের কিছু সম্পদ চুরি হয়েছে, আমরা সেটা খুঁজতে এসেছি। লোকটি বলে, আরে পাগল হয়েছো নাকি? সামান্য নাটবল্টুর জন্য এখানে এসেছো? ভাই এটা জানলে কিন্তু তোমাদের খবর আছে। তখন পুলিশের সাথে ওদের তর্কাতর্কি শুরু হয় আর লক্ষ্মণ গাড়িতে বসে এটা দেখছিল। একজন গুন্ডা ওর গাড়ির কাছে গেলে জোরে এক হেড মেরে ওকে দূরে ছিটকে গিয়ে ফেলায় আর ও একটা বক্সের উপর পড়ে রেলওয়ের নাটবল্টু বের হয়ে আসে। পুলিশটি বলে, স্যার এটাই আমাদের সম্পদ যেটা আমরা খুঁজতে এসেছি। লক্ষ্মণ গুন্ডাদের একে একে মেরে ভর্তা বানিয়ে দিতে থাকে। তখন একজন এগিয়ে এসে বলে, তোর সাহস তো কম না, জানিস আমি কে? আমি মন্ত্রী নারসিংহার ছেলে। লক্ষ্মণ তখন দৌড়ে এসে বলে, আরে স্যার এটা আগে বলবেন না, আপনার কিছু হয়নি তো? এই বলে এক হাত ধরে ও সে একটা চড় লাগিয়ে বলে, কি
ভেবেছিলি তোর বাপের নাম শুনে আমি দৌড়ে পালাবো? এই বলে ওকে বেদম কেলানি দিতে দিতে একটা দড়িতে উল্টা করে ঝুলায়। তখন এক গুন্ডা বলে, স্যার ওনাকে ছেড়ে দিন। এটা শুনে লাক্সমান ওকে ছেড়ে দিলে ও একটা বড় কাঠের গুড়ির উপর গিয়ে পড়ে। এরপরে ওকে আবার লাক্সমানই একটা হাসপাতালে ভর্তি করে। ছেলের খবর শুনে মন্ত্রী নরসিংহা দৌড়াতে দৌড়াতে এসে বলে, আমার ছেলেকে কে হাসপাতালে ভর্তি করলো? লাক্সমান বলে, আমি স্যার। এটা শুনে মন্ত্রী বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই বলে পাশে থাকা এসআই ফানেনরাকে বলে, কে আমার ছেলের এই হাল করলো ওকে এক্ষুনি খুঁজে বের করো। তখন লাক্সমান বলে, এটাও আমি করেছি স্যার। মন্ত্রী তো শুনে ফায়ার হয়ে যায়। ওকে ধমক দিয়ে বলে, আমার ছেলের যদি কিছু হয় তোর খবর আছে। লাক্সমান বলে, তোমার ছেলের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এটা বলার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আওয়াজ নিচে, তুমি শুধুমাত্র এই রাজ্যের মন্ত্রী আর আমি কেন্দ্রের নিয়োগ দেওয়া পুলিশ। তুমি আমার চুলটাও ছিঁড়তে পারবে না। আমার পেনশনের টাকা আটকানোর ক্ষমতাও তোমার নেই। এই বলেই ওখান থেকে চলে আসে। পরদিন লক্ষ্মণ নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে যায়। অনিন্দ সুন্দরী পাত্রীকে দেখে লাক্সমানের পছন্দ হয়। সাথে যাওয়া ওর দাদাকে বলে, দাদা কিছু প্রশ্ন করো। ওর দাদা তখন পাশে থাকা পাত্রীর দাদিকে লাইন মারতে যায়। লাক্সমান তখন ধমক দিয়ে বলে, দাদিকে না, পাত্রীকে প্রশ্ন করতে বলেছি। এরপরে দুজনে একান্তে কথা বলতে যায়। পাত্রী প্রশ্ন করে, আপনার তো অনেক বয়স হয়েছে, এখনো বিয়ে করেননি কেন? এটা শুনে লাক্সমান থতমত খেয়ে বলে, না আসলে তোমার সাথে আমার বিয়ে হবে বলেই হয়তো এতদিন আটকে ছিল, আমাকে তোমার পছন্দ হয়নি। এটা শুনে পাত্রী লজ্জা পেয়ে বলে, হ্যাঁ হয়েছে। বাড়ি ফিরে এসে লাক্সমান দাদাকে বলে, আমি আজকে অনেক খুশি, অবশেষে ব্যাচেলর জীবন শেষ হতে চলেছে। দাদা বলে, তার মানে মেয়ে তোকে পছন্দ করেছে? লাক্সমান বলে, কি বলছো তুমি? মেয়ে আমাকে ওর ফোন নাম্বার, ইনস্টা অ্যাকাউন্ট সব দিয়েছে। তখনই সোয়াতি ওকে ফোন করে কথা বলার জন্য লক্ষ্মণ সাইডে গেলেই ওর দাদা সোয়াতির বাবাকে ফোন দিয়ে বলে, তোমার মেয়ের বিয়ে একজন রেলওয়ে পুলিশের সাথে ঠিক করেছো না? ও তো এক নম্বরের চরিত্রহীন। ওই রুমে ওর রেগুলার যাতায়াত হয়। শুধু তাই না, মদ খেয়ে খেয়ে ওর কিডনি অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে গেছে, অল্প দিনেই তো মারা যাবে। এটা পিছন থেকে শুনে লক্ষ্মণ বলে, ওরে বুড়া ভাম, তুমি তাহলে আমার বিয়ে ভাঙানোর কাজ করছো। এই বলে একটা বোতল হাতে নিয়ে মারতে যায়। দাদা দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে বলে, তোর বিয়ে হলে আমার কি অবস্থা হবে সেটা আমি জানি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি। লক্ষ্মণ বলে, আরে না, আমি জীবনেও এই কাজ করবো না, তুমি সারা জীবন আমার সাথে থাকবে। দাদা বলে, তোকে আমি জীবনেও বিশ্বাস করি না, কারণ আমিও আমার বিয়ের 6 মাস পরেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। আমার রক্ত তোর শরীরে বইছে। একটা কথা মনে রাখিস, আমি যতদিন বেঁচে আছি তোর বিয়ে আমি হতে দেব না। তখনই সোয়াতি ফোন দিয়ে বলে, তোমার আসল চরিত্র আমি জেনে গেছি, তোমাকে আমি কখনোই বিয়ে করব না। এই বলে ফোন কেটে দেয়। লক্ষ্মণ দাদাকে গালাগালি করতে থাকে। এরপরের দৃশ্য দেখা যায়, পুলিশ হেডকোয়ার্টারে এক ব্যক্তি আসে এসপি অজিতের সাথে সাক্ষাৎ করতে। লোকটি রুমে ঢুকেই অজিতকে স্যালুট দিয়ে একটা গাঞ্জার পোটলা দিয়ে বলে, স্যার এটা ইন্ডিয়ার সবচেয়ে পিওর ও সবচেয়ে ডিমান্ডফুল গাঞ্জা। এর আবাদ হয় বিশাখাপত্তনমের জঙ্গলের নিকটে একটা অঞ্চলে। ওখানকার কৃষকেরা অন্য কোনো ফসল আবাদ না করে শুধু গাঞ্জা আবাদ করে। এখান থেকে আশেপাশের 2 রাজ্য সহ কলকাতা, উড়িষ্যা, এমনকি গোটা ইন্ডিয়াতে এগুলো রপ্তানি হয়। আর কৃষকদের অর্থ দিয়ে ও ভয় দেখিয়ে সেগুলো করাচ্ছে শিবুডু নামের এক মাফিয়া। সে নিজস্ব একটা চিহ্ন ব্যবহার করে, আর ওই চিহ্ন দেখলে কোনো পুলিশই ওগুলা ধরতে সাহস করে না, এতটাই খতরনাক সে। যদি কেউ সাহস করেও তাহলে তার পরিণতি হয় ভয়ানক। এ বলে একটা গল্প বলা শুরু করে। একদিন এক পুলিশ ইন্সপেক্টর শিবুডুর গাঞ্জা সহ কয়েকজন চেলাকে গ্রেপ্তার করেছিল। তখন শিবুডু থানার পাশ থেকে একটা বিষধর সাপ হাতে পেঁচিয়ে নিয়ে থানায় প্রবেশ করে। ইন্সপেক্টরের নাম ছিল বিষ্ণু। সে বলে, শিবুডু আর বিষ্ণু 2 ভাই। যদি ভাই ভাইকে হত্যা করে তাহলে হয় মহাভারত, আর ভাই ভাই এক হয়ে চললে তাহলে হয় রামায়ণ। তুমি কেমন ভাই হবে, মহাভারত টাইপ নাকি রামায়ণ টাইপ? এই বলে এক হাতের ব্যাগ থেকে কয়েক বান্ডিল টাকা টেবিলে ফেলে আর এক হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, তুমি কি চাও, বন্ধুত্ব নাকি মৃত্যু? ইন্সপেক্টর হেসে বলে, তুই কে ভেবেছিলি বিষদাঁতবিহীন পোষা সাপ দেখিয়ে আমাকে ভয় দেখাবি? শিবুডু তখন বলে, আমি কোনো সাপুরে নই যে বিষদাঁতবিহীন সাপ নিয়ে ঘুরবো। এই বলে হাতের সাপটি ইন্সপেক্টরের দিকে ছুঁড়ে মারে। সাপ ওকে কামড়ে ধরে আর ইন্সপেক্টর ব্যথায় কাতরাতে থাকে। এরপরে শিবুডু ওর লোকজন ও গাঞ্জা নিয়ে থানা থেকে চলে আসে। এরপরে ইনফরমার মদন ইন্সপেক্টর অজিতকে একটা হার্ড ড্রাইভ দিয়ে বলে, গত 6 মাস ধরে শিবুডুর গ্যাংয়ের সাথে মিশে ওর এই মাদক ব্যবসায় কোন কোন পুলিশ, আমলা, রাজনীতিবিদ জড়িত আছে সব বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি, সব এর মধ্যে পাবেন। আপনি চাইলে এখনই অ্যাকশন নিতে পারেন। অজিত বলে, না, এখনো সেই সময় আসেনি। আমাদের পাত্র নামের একজনের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। সে কলকাতায় থাকে। আমার ধারণা শিবুডুর কলকাতার ব্যবসা পুরোটাই পাত্র নিয়ন্ত্রণ করে। আমরা তার সম্পর্কে কিছুই জানি না। শিবুডু আর পাত্রকে হটানোর মাধ্যমেই একমাত্র এই মাফিয়া চক্রকে ধ্বংস করা সম্ভব। এখন তোমার কাজ হলো ওদের চোখ ফাঁকি দিয়ে পাত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা। মদন অনুমতি নিয়ে সেখান থেকে চলে যায়। লক্ষ্মণের দাদাকে দেখা যায় পাড়ার এক মহিলার সাথে
লাইন মারতে মহিলাটি খুব দুঃখী ছিল। সে বলে, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছে। এটা শুনে দাদা বলে, তুমি আমার বাড়িতে চলে এসো। মহিলা বলে, আপনার নাতি কিছু বলবে না তো? দাদা বলে, ও আর কি বলবে, ও তো আমার কথায় উঠে আর বসে, আমি যা রেঁধে দেই তাই খায়। তখনই লক্ষণ এসে বলে, এই রিটায়ার্ড রোমিও, পাড়ার মহিলাদের সাথে লাইন না মেরে ঘরে এসো। এরপরে ঘরে এসে বলে, আমার এখান থেকে আলদৌরি জেলায় ট্রান্সফার হয়ে গেছে। এটা শুনে দাদা বলে, আরে ওখান থেকে আমাদের হোম টাউন তো খুবই কাছে। শুনে খুব ভালো লাগলো। লক্ষ্মণ বলে, অত খুশি হয়েও না, আমি একাই যাচ্ছি, তোমাকে নিয়ে যাব না, আর তুমি যাবে এনকে পল বৃদ্ধাশ্রমে। শুনে তো দাদা রেগে গিয়ে বলে, আমি মরে গেলেও বৃদ্ধাশ্রমে যাব না। লক্ষ্মণ বলে, তুমি থাকলে আমার আর বিয়ে করা হবে না, এজন্য তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। তখন বৃদ্ধাশ্রমের লোকেরা চলে আসে, ওরা দাদাকে জোর করে ধরে নিয়ে গাড়িতে উঠায়। লক্ষ্মণ ওদের একজনকে বলে, আমি যেখানে যাচ্ছি ওখানে কোনো হাসপাতাল নেই, দাদার অনেক কষ্ট হবে, এজন্য আপনাদের কাছে পাঠাচ্ছি। ওনার অনেক যত্ন করে রাখবেন আর প্রতিদিন এক প্যাক করে ড্রিঙ্কস দিবেন। যাওয়ার সময় দাদা ওকে অভিশাপ দিতে থাকে যে তোর কখনোই বিয়ে হবে না, আজীবন ব্যাচেলরই থেকে যাবি। এরপরে ট্রেনে চড়ে লক্ষ্মণ তার নতুন কর্মস্থল আডাভিভারাম স্টেশনে চলে আসে। স্টেশনে ট্রেন থেকে নেমেই তো সে পুরো অবাক হয়ে যায়, সে কোথায় আসলো? লোকজন যত্রতত্র দোকান বসিয়ে আছে, স্টেশনের ভিতরে গরু ছাগল বাঁধা, গরুর খড় শুকাতে দেওয়া, লোকজন কাপড় শুকাচ্ছে যেন তাদের নিজস্ব বাড়ির আঙ্গিনা। এটা দেখে তো সে পুরাই অবাক। তখন একদল কনস্টেবল এসে পরিচয় দিয়ে বলে, স্যার আমি কনস্টেবল সুব্বু, চলেন আপনাকে আপনার কোয়ার্টারে নিয়ে যায়। লক্ষ্মণ তাদের সঙ্গে মোটরসাইকেলে উঠতে যাবে, তখনই খেয়াল করে স্টেশনের এক কর্নারে তিনজন যুবক কিছু ধূমপান করছে। লক্ষ্মণ জিজ্ঞেস করে, সুব্বু ওরা কি করছে? সুব্বু বলে, স্যার ওরা গাঞ্জা ধূমপান করছে। শুনে তো লক্ষ্মণ অবাক। এরপরে লক্ষ্মণ এগিয়ে গিয়ে ওই তিন যুবককে মারতে মারতে বলে, তোদের সাহস তো কম না, স্টেশনের মধ্যে গাঞ্জা খাচ্ছিস। সুব্বু তখন বলে, স্যার ছাড়ুন না, এগুলো আমাদের এখানে নর্মাল। কিন্তু লক্ষ্মণ তার কথা শুনে না, মারতে মারতে পার্শ্ববর্তী থানায় নিয়ে যায়। থানায় গিয়ে ইন্সপেক্টরকে বলে, স্যার এই তিনজন যুবক আমার স্টেশনের মধ্যে গাঞ্জা খাচ্ছিল, এদেরকে এখনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করুন, আর কে এদের গাঞ্জা সাপ্লাই দিচ্ছে তাকে খুঁজে বের করুন। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, তা মশাই আপনি কে? লক্ষ্মণ পরিচয় দেয়, আমি নতুন রেলওয়ে পুলিশ সাব ইন্সপেক্টর। ইন্সপেক্টর তখন বলে, আপনি রেলওয়ে পুলিশ, আপনার কাজ হচ্ছে আপনার রেলওয়ে ট্র্যাক নিয়ন্ত্রণ করা, রেলের কোনো যন্ত্রাংশ চুরি হয়েছে কিনা সেগুলো দেখা। আমার গ্রামের কাজ আমি দেখব, এ বিষয়ে আপনি নাক গলাতে আসবেন না, আপনি আপনার লিমিটের মধ্যে কাজ করুন। এই বলে তিনজন যুবককে সে ছেড়ে দেয়। এটা দেখে তো লক্ষ্মণ প্রচন্ড রেগে যায়, তবে সুব্বু তাকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে নিয়ে যায়। রাতে লক্ষ্মণ তার নিজের কোয়ার্টারে ঘুমাচ্ছিল, হঠাৎ একটা গুলির আওয়াজে লাফিয়ে উঠেই সুব্বুকে ডাক দিয়ে বলে, সুব্বু আওয়াজ কিসের? তখন সুব্বু বলে, স্যার এটা গুলির আওয়াজ, এটা আমাদের এখানে খুবই নর্মাল। লক্ষ্মণ তো অবাক হয়ে যায়, গুলির আওয়াজ নর্মাল? এই বলে সে খুঁজতে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে, দেখে দুজন লোক একটা ময়ূর শিকার করেছে। লক্ষ্মণ গিয়ে তাদের ধরে, বলে, সাহস তো কম না, তোরা ময়ূর শিকার করছিস? সুব্বু বলে, স্যার ছাড়ুন না, এটাই আমাদের এখানে নর্মাল। লক্ষ্মণ ওদের মারতে মারতে ফরেস্ট অফিসারের কাছে নিয়ে যায়, গিয়ে বলে, স্যার দেখুন এই দুজন ময়ূর শিকার করেছে, এদের এখনই বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করুন। ফরেস্ট অফিসার বলে, আপনি কি জানাব? তখন ভিতর থেকে ওই থানার ইন্সপেক্টর বের হয়ে এসে বলে, সে আমাদের এখানকার নতুন রেলওয়ে ইন্সপেক্টর, সে নিজের কাজ বাদে বাকি সবার কাজে নাক গলায়, আমি ওদের দুজনকে ময়ূর শিকার করতে পাঠিয়েছি, আপনার কোনো সমস্যা? তখন ফরেস্ট অফিসার বলে, কেউ যদি আপনার রেলওয়ে লাইনের উপরে ময়ূর শিকার করে তখন আপনি এসে বলেন, তার আগে আমাদের কাজে নাক গলাবেন না, জানতো এখান থেকে। এবারও লক্ষ্মণ অনেক রেগে যায়, কিন্তু সভ্য তাকে নিয়ন্ত্রণ করে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরদিন সকালে রেলওয়ে স্টেশনে বসে সে ভাবছিল, কেনই যে আমি এই রেলওয়ে পুলিশ হতে গেলাম। এরপরে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে একজন পুলিশ অফিসার হবে এবং সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সে কাজ করবে, কিন্তু একমাত্র তার দাদার বাধার কারণেই সে পুলিশ হতে পারেনি। তবে দাদা তাকে রেলওয়ে পুলিশ হওয়ার অনুমতি দেয়। এগুলো ভাবতে ভাবতেই তখনই শিবুডুর চেলা গুন্ডারা স্টেশনে প্রবেশ করে। ওরা এসেই লক্ষ্মণকে বসে থাকতে দেখে শয়তানি আইডিয়া মাথায় চাপে এবং লক্ষ্মণকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। তবে লক্ষ্মণ আজকে প্রস্তুত হয়েছিল। সে তখন জিজ্ঞেস করে, কিরে তোরা কোথায় যাচ্ছিস? একজন বলে, আমরা ট্রেনে উঠবো। তখন লক্ষ্মণ বলে, তোদের কাছে কি টিকিট আছে? একজন উত্তর দেয়, জীবনে কখনো ট্রেনের টিকিট কাটেনি, আজকে কাটতে যাবো কেন? এবার তো লক্ষ্মণ সুযোগ পেয়ে গিয়েছে। বলে, কিরে ট্রেন কি তোর বাপের বাড়ির পেয়েছিস নাকি যে টিকিট ছাড়াই উঠবি? এই বলে একে একে বেদম মার দেওয়া শুরু করে সবাইকে। এক একজনকে তুলার বস্তার মতো মারতে থাকে সে। এটা দেখে তো স্টেশনে থাকা অবৈধ দোকানদার, গরু মুরগি ছাগল বাঁধা লোকজন ভয়ে মুহূর্তের মধ্যে তাদের জিনিসপত্র নিয়ে স্টেশন ছেড়ে পালায় ও স্টেশন একদম তকতকা ফকফকা পরিষ্কার করে রাখে। এজন্যই বলে মায়ের উপর কোনো ওষুধ নেই। লক্ষ্মণের মারের হাত থেকে বাঁচার জন্য একজন গুন্ডা দৌড়ে পালাচ্ছিল। তখনই স্টেশনের এক বেঞ্চে বসে থাকা এক সুন্দরী নারী তাকে ল্যাং মেরে ফেলে দেয় আর লক্ষ্মণ গিয়ে তাকে ধরে ফেলে। মেয়ে
মেয়েটি এরপরে ট্রেনে উঠে যায়, কিন্তু মেয়েটিকে এক ঝলক দেখেই লাক্সমানের খুবই পছন্দ হয়ে যায় এবং পিছু পিছু গিয়ে ট্রেনে ওঠে। উদ্দেশ্য মেয়েটির সঙ্গে পরিচয় হওয়া। লাক্সমান মেয়েটির কাছে গিয়ে তাকে সন্ত্রাসীকে ধরতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এবং পরিচয় হওয়ার জন্য আলাপ শুরু করে। মেয়েটির নাম ছিল তুলসী। সে জানায় সে পাশের একটা কলেজে শিক্ষকতা করে, সে সায়েন্সের শিক্ষক। লাক্সমান ওর সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলে ভাব জমানোর চেষ্টা করে। এদিকে শিবুডুর বাড়িতে একটা সুন্দরী মেয়েকে মেঝেতে বসে থাকতে দেখা যায়। শিবুডু হাতে একটা লোহার চেন নিয়ে গিয়ে তার পায়ে পরিয়ে দিতে দিতে বলে, আমার ইচ্ছা ছিল তোমার পায়ে স্বর্ণের চেন বেঁধে দিব, কিন্তু তুমি সেটা মানলে না। এখন তোমাকে লোহার চেন পরিয়ে দিতে হচ্ছে। আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কখনোই আমার ভালোবাসার মূল্য দিলে না। এই বলে পাশে দাঁড়িয়ে থাকা তার গুন্ডাদেরকে বলে, কি ব্যাপার, তোদেরকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম গিয়েছিলি? একজন বলে, ভাই যাওয়ার জন্য ট্রেন স্টেশনে গিয়েছিলাম, কিন্তু সেখানকার সাব ইন্সপেক্টর আমাদেরকে প্রচন্ড মার মেরেছে। শিবুরু জিজ্ঞেস করে, কেন? লোকটি বলে, টিকিট কাটিনি এই কারণে। শিবুরু বলে, মাত্র 10 টাকা টিকিটের জন্য আমার কত টাকার ক্ষতি করে ফেললি তোরা কি জানিস? লোকটি তখন বলে, বস সেটা বাদ দেন, আগে আমাদেরকে যে মেরেছে সেই সাব ইন্সপেক্টরকে শেষ করে আসেন। শিবুরু এবার রেগে যায়, তোরা কি ফাজলামো পেয়েছিস? যার তার সঙ্গে মারামারি করে আসবি, আর সেটা আমাকে দেখতে হবে। সামান্য এসআইয়ের সঙ্গে পারিস না, সব ছোটখাটো বিষয়ে আমাকে জড়াবি না। এই বলে ধমক দিয়ে ওদের তাড়িয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন লাক্সমান বিভিন্ন অজুহাতে তুলসীর সঙ্গে কথা বলতো। একদিন তুলসীর আসতে দেরি হয়ে গেলে সে কৌশলে ট্রেন অনেকক্ষণ লেট করে দেয়। এভাবে কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে অনেক ভাব হয়ে যায়। তুলসীও ওকে অনেক পাত্তা দিতে থাকে। দেখে মনে হয় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে। এরকম একদিন লাক্সমান খেয়াল করে থানার ইন্সপেক্টর তার ছেলেকে বাইরে পড়তে পাঠানোর জন্য স্টেশনে ছাড়তে আসে। একদিন শিবুর কাছে কেউ একজন ফোন দিয়ে বলে, তোমার গ্যাংয়ের মধ্যে একজন পুলিশের ইনফর্মার আছে, ওর নাম মদন, এখনই ওকে খুঁজে বের করো। শিবু তার দলের মধ্যে এসে মদনের নাম ধরে ডাক দেয়, আর সঙ্গে সঙ্গে সে পুলিশ ইনফরমারটি ঘুরে তাকায়। আসলে সে তার দলের মধ্যে রাঙ্গা নাম দিয়ে ঢুকেছিল, এখন তার আসল নাম প্রকাশ হয়ে গিয়েছে। মদন তখন ভয়ে তার বাড়ি থেকে দৌড়ে পালাতে থাকে, আর শিবু তার দলবলকে ঘোষণা করে, ওকে হত্যা করতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেব। সবাই অস্ত্রশস্ত্র নিয়ে ওর পিছু নেয়। মদন দৌড়াতে দৌড়াতে সাব ইন্সপেক্টর অজিতকে ফোন দিয়ে বলে, স্যার আমার পরিচয় ফাঁস হয়ে গিয়েছে, শিবুরের লোকজন আমাকে তাড়া করেছে, আমি এখনই থানার দিকে যাচ্ছি। অজিত তখন বলে, না না, কখনো ভুলেও এই কাজ করো না, থানায় গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি এক কাজ করে দৌড়ে গিয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে ওঠো, সেখানে আমার লোক আছে, ওই সবকিছু সামলে নেবে। মদন এই কথা শুনে তাই করে এবং দৌড়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। লাক্সমান সেখানে বসেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইন্সপেক্টর অজিত আসলে লাক্সমানের চাচা। ছোটবেলায় ওর দাদা যখন রেলওয়ে পুলিশ হওয়ার জন্য চাপ দিতে থাকে, তখন ওর চাচাই বলে, রেলওয়ে পুলিশও খারাপ কিছু না, সেখান থেকেও তুই অনেক দেশের সেবা করতে পারবি। লাক্সমান এবার গুন্ডা দলের উপর বেদম মারপিট শুরু করে, একেবারে এক একজনকে সে পুরা আলু ভাত্তা বানিয়ে ফেলে। লাক্সমানের মার খেয়ে সবাই স্টেশন ছেড়ে দৌড়ে পালায়। তখনই স্টেশনে প্রবেশ করে আভিডা ডারাম থানার ইন্সপেক্টর। ইন্সপেক্টর এসে মদনকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চায়, কিন্তু তখন লাক্সমান বলে, এই লোককে আমি বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করার অপরাধে অ্যারেস্ট করছি, পুরো একদিন সে আমার কাছে বন্ধে থাকবে, এরপরে আপনি তাকে নিয়ে যাবেন। ইন্সপেক্টর জোরাজোরি করতে চাইলে লাক্সমান ধমক দিয়ে বলে, পুরা গ্রাম তোমার এরিয়ায় হতে পারে, কিন্তু এই স্টেশন আমার এরিয়ায়, এখানে আমার সিদ্ধান্তই চলবে। তখন ইন্সপেক্টর স্টেশন ছেড়ে চলে যায়। তখনই লাক্সমানের কাছে বৃদ্ধাশ্রম থেকে ফোন আসে। তারা বলে, আপনার দাদা বৃদ্ধাশ্রম থেকে পালিয়েছে। লাক্সমান বলে, এই বুড়া আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। তখনই লাক্সমানের দাদাকে দেখা যায় ট্রেনে চড়ে সে এই স্টেশনের দিকেই আসছে। ট্রেন চলতে চলতে একটা প্ল্যাটফর্মে এসে থামলে ছোট্ট একটা শিশু ওনার কাছে গাঞ্জা বিক্রি করতে আসেন। উনি তো দেখে অবাক, জিজ্ঞেস করেন, এই অল্প বয়সে তুমি গাঞ্জা বিক্রি করছো, তোমাকে কি এসব করতে বাধ্য করাচ্ছে? শিশুটি তখন বলে, কেউ বাধ্য করছে না স্যার, আমি আমার বোনের সাথে এই ব্যবসা করি। শুনে তো দাদা প্রচন্ড রেগে যান, বলেন, কি তোমার বোন কোথায়? সে শিশুটি বলে, ওই দেখেন স্যার, বাইরে বসে আছে। দাদা তাকিয়ে দেখে তুলসী ব্রেঞ্চে বসে আছে, অর্থাৎ লাক্সমানকে সে মিথ্যা কথা বলেছে। দাদা তো তুলসীর কাছে এসে প্রচন্ড রেগে বলেন, সি, মেয়ে মানুষ হয়ে তুমি গাঞ্জার ব্যবসা করছো, তোমার পরিবার জানলে কত কষ্ট পাবে তুমি কি জানো? তুলসী তখন বলে, দাঁড়ান। এ বলে তার বাবাকে ডাক দেয়। তার বাবাও সেখানে চলে আসে। এসে বলে, কি নতুন কাস্টমার পেয়েছিস নাকি? আমার কাছে যতগুলা গাঞ্জার পোটলা ছিল সব বিক্রি হয়ে গিয়েছে, মাত্র 2 পোটলা আছে। শুনে তো দাদা প্রচন্ড রেগে গিয়ে বলে, সি, নিজের সন্তানদেরকে দিয়ে এই জঘন্য কাজ করাচ্ছ, আর নিজেকে বাবা পরিচয় দাও, লজ্জা করে না? তুলসী এবার রেগে গিয়ে বলে, এই বুড়া, আমাদের ব্যবসায় ডিস্টার্ব করবি না, নয়তো মেয়েরে দাঁত ভেঙে দেবো। তখন ট্রেন ছেড়ে দিলে দাদা দৌড়াতে
দৌড়াতে টেনে ওঠে আর বলে নরকেও জায়গা হবে না তোদের। রাত্রে নিজের কোয়ার্টারে দাদাকে লক্ষ্মণ বলে বৃদ্ধাশ্রমে তোমার কি সমস্যা হচ্ছিল যে সেখান থেকে চলে আসলে? দাদা বলে আর বলিস না, ওরা আমাকে একদমই ড্রিঙ্কস করতে দেয় না, তাই ভাবলাম তোর সাথে কিছুদিন থেকে চিল করে যাই, আর আমি ছাড়া তোর কেই বা আছে। লক্ষ্মণ বলে দাদা আমি একজনকে পেয়ে গিয়েছি আর আমি তাকেই বিয়ে করব। দাদা বলে এই গ্রামেরই মেয়ে নাকি? লক্ষ্মণ উত্তর দেয় হ্যাঁ। দাদা তখন বলে এই গ্রামের মেয়েরা খুবই খারাপ, আসার সময় দেখলাম একটা মেয়ে স্টেশনে গাঁজার ব্যবসা করছে। লক্ষ্মণ বলে আরে না না, আমার পছন্দ করা মেয়ে এরকম না, সে নিজে একজন কলেজের শিক্ষক আর ওর বাবা হেডমাস্টার। দাদা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিস। লক্ষ্মণ বলে আচ্ছা ঠিক আছে, কালকেই স্টেশনে ওদের সঙ্গে তোমার কথা বলিয়ে দেব। দাদা নাতি যখন গল্প করছিল তখনই তার কোয়ার্টারের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে শিবু ও তার দলবল। শিবু এসেই বলে ও তাহলে তুই সেই রেলওয়ে পুলিশ সাব ইন্সপেক্টর না? রেলওয়ে পুলিশ বলে কিছুর অস্তিত্ব আছে এ সম্পর্কে তো আমার ধারণাই ছিল না, তা তোর নাম কি? পাশ থেকে একজন উত্তর দেয় বস ওর নাম লক্ষ্মণ। শিবু তখন বলে রামায়ণের লক্ষণের অল্প বয়সেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু হনুমানজি এসে তাকে রক্ষা করে, কিন্তু আমাদের এখানে কোনো হনুমানও নেই আর কোনো সঞ্জীবনীও নেই, সুতরাং তোকে কেউ রক্ষা করতে পারবে না। প্রতি বছর কারিপোলাম্মা যাত্রাতে আমি আমার শত্রুকে উৎসর্গ করি, আর এবারের উৎসর্গ হতে যাচ্ছিস তুই, আর মাত্র এক সপ্তাহ পরে যাত্রা শুরু হবে, এর মধ্যে তুই তোর জীবনের শেষ ইচ্ছা পুরা করে নিস। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে দাদা নাতি রেডি হয়ে স্টেশনে যায় লক্ষ্মণের পছন্দ করা মেয়ের সাথে দেখা করতে। লক্ষ্মণ বলে দাদা তোমার কারণে কিন্তু এর আগে আমার অনেকগুলো বিয়ে ভেঙে গেছে, এবার যদি তুমি ওদের সঙ্গে কোনো উল্টাপাল্টা আচরণ করো তাহলে কিন্তু তোমার খবর আছে। যথাসময়ে তুলসী ও তার বাবা স্টেশনের দিকে আসে। লক্ষ্মণ তুলসীকে তার দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তুলসী নমস্কার করতে গিয়েই দেখে এটা আর কেউ না, আগের দিন সে আর একটা স্টেশনে যেই বুড়াকে মেরে দাঁত ভেঙে দিতে চেয়েছিল সেই। দেখে তো তুলসী ও তার বাবা ভয়ে উল্টা দিকে দৌড়ানো শুরু করে। দাদা তুলসীর হাতে থাকা বইটি টান দিয়ে কেড়ে নেয় এবং খুলে লক্ষ্মণকে দেখায়। লক্ষ্মণ দেখে ভিতরে বইয়ের পৃষ্ঠা কেটে থরে থরে গাঞ্জার পোটলা সাজানো। এটা দেখে তো লক্ষ্মণ হতবাক হয়ে যায়। দাদা বলে তুলসী তোকে মিথ্যা কথা বলেছে, ও কোনো টিচার না, ও একজন গাঞ্জার ডিলার, আর ওর বাবা কোনো হেডমাস্টারও না, ও হচ্ছে এই এলাকার পাবলো এসকোবার। তুলসী আর তার বাবা তখন সেখান থেকে দৌড়ে পালায়। আডাভিভারাম থানার এসআই এর ছেলের সেদিন জন্মদিন ছিল, কিন্তু ওর মা ওকে ফোন দিয়ে পাচ্ছিল না, এ নিয়ে তার প্রচন্ড মন খারাপ। সে স্বামীকে বলে দেখো তো আজকে ওর জন্মদিন, অথচ তাকে ফোন দিয়ে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এসআই বলে আরে তুমি খামাখাই চিন্তা করছো, দেখো বন্ধুদের সাথে হয়তোবা পার্টি করছে। দৃশ্যপটে দেখা যায় এসআই এর ছেলে তার বন্ধুদের সাথে গাঞ্জায় বুধ হয়ে আছে, প্রচন্ড রকম নেশা করে সে বাইক নিয়ে তার হোস্টেলের দিকে ফিরতে থাকে, কিন্তু নেশার তোরে তার চোখ বন্ধ হয়ে আসে। এভাবে চলতে চলতে হঠাৎ সে মারাত্মক রকম অ্যাক্সিডেন্ট করে এবং ছিটকে গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। লাশ বাড়িতে আসলে সবাই কান্নায় ভেঙে পড়ে। লক্ষ্মণও শেষকৃত্য অনুষ্ঠানে এসে এসআইকে বলে স্যার আসলে ওভার স্পিড বা গাঞ্জার কারণে আপনার ছেলের মৃত্যু হয়নি, আপনার ছেলের মৃত্যুর একমাত্র কারণ আপনি সারা জীবন অবৈধ অর্থ উপার্জন করেছেন, অথচ সে অর্থ ভোগ করার মতো আপনার ছেলেই আর থাকলো না। এই অর্থ উপার্জন করে কি লাভ হলো? আপনার লোভ ও লালসাই আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। এটা শুনে এসআই খুব কষ্ট পায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় আজ থেকে সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। গ্রামে গাঞ্জা রপ্তানির সময় হয়ে এসেছে। কৃষকেরা সবাই যার যার জমিতে আবাদকৃত গাঞ্জা একত্রিত করে শিবুর হাতে বুঝিয়ে দিচ্ছে। শিবু এগুলা ট্রাক লোড করে কলকাতার উদ্দেশ্যে পাঠাবে। ঠিক তখনই দলবল নিয়ে এসআই সেখানে গিয়ে উপস্থিত হয়। তাকে দেখে শিবু বলে তোমার ছেলের মৃত্যুর খবর পেয়েছি, আমার খুব কষ্ট লেগেছে, কিন্তু বুঝই তো কাজের সময় এই কারণে যেতে পারিনি। এসআই বলে আমি সেজন্য তোমার কাছে আসিনি। এরপরে শিবুর কপালে রিভলভার থেকে বলে তুই অবৈধভাবে গাঞ্জা উৎপাদন করিস এবং এগুলো বিক্রি করিস, এজন্য তোকে গ্রেপ্তার করছি আর তোর সমস্ত গাঞ্জা আমি জব্দ করে নিচ্ছি। শিবু তখন বলে আচ্ছা ছেলের মৃত্যু হঠাৎ করে তোর সততা জাগিয়ে দিয়েছে না, কিন্তু আমি তো এ সকল গাঞ্জা উৎপাদন করি না, করে এই কৃষকরা, বিশেষ না হলে ওদের জিজ্ঞেস কর। কৃষকরা তখন ভয়ে ভয়ে উত্তর দেয় হ্যাঁ আমরাই এগুলো উৎপাদন করি, শিবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসআই তখন বলে আজকে তুই কৃষকদের ঢাল বানিয়ে বেঁচে গেলি, কিন্তু তোর বিরুদ্ধে ঠিকই আমি প্রমাণ সংগ্রহ করে তোকেও গ্রেপ্তার করব, সে পর্যন্ত অপেক্ষায় থাক। এই বলে কৃষকদের গ্রেপ্তার করে ও গাঞ্জাগুলো জব্দ করে থানার দিকে আসে। আসার পথে লক্ষ্মণকে আসতে দেখে সে স্যালুট জানায়। লক্ষ্মণও জবাব দিয়ে সন্তুষ্টি প্রকাশ করে। এরপরে থানায় গাঞ্জাগুলো সিলগালা করে কনস্টেবলদের নির্দেশ দেয় কোনোভাবেই এগুলো যেন কেউ ছাড়া না পায়, আর আমার অনুমতি ছাড়া যেন কৃষকদেরও কেউ মুক্তি না দেয়। এই বলে সে থানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
থানায় কাজ শেষ করতে অনেক রাত হয়ে গিয়েছিল। এ কারণে ইন্সপেক্টর একজন কনস্টেবলকে সাথে নিয়ে বাড়ির দিকেও রওনা হন। চলতে চলতে এক নির্জন স্থানে কিছু অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি গাড়ি থামান ও কনস্টেবলকে বলেন, যাও তো গিয়ে একটু চেক করে আসো। কনস্টেবল গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা কারা, কোথা থেকে আসছো? এক মহিলা উত্তর দেয়, স্যার, আমরা বাজার থেকে জিনিসপত্র ক্রয় করে বাড়ির দিকে যাচ্ছিলাম, প্রতিমধ্যে গাড়ির টায়ার নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু লোকগুলোর আচার আচরণ ও কার্যক্রম সন্দেহজনক মনে হয়। কনস্টেবল তবুও দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক মহিলা গাড়ি থেকে একটা চাকু বের করে অতর্কিতে কনস্টেবলের উপর হামলা করে। আরো 3-4 জন লোক মুহূর্তের মধ্যে এসে ওকে দড়ি দিয়ে পেঁচিয়ে চাকু মেরে মেরে ওকে নির্মমভাবে হত্যা করে। কনস্টেবলের আর্তনাদের শব্দ পেয়ে ইন্সপেক্টর গাড়ি থেকে বের হয়ে আসে ও ওদের দিকে গুলি ছুড়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই লোকগুলো অন্ধকারে হাওয়া হয়ে যায়। ইন্সপেক্টর বন্দুক নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন। তখনই এক মহিলা তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে একটা গুইসাপ বের করে ইন্সপেক্টরের মুখের উপর ছুঁড়ে মারে। ইন্সপেক্টর গুইসাপের হাত থেকে বাঁচতে চেষ্টা করতে থাকলে মুহূর্তের মধ্যে লোকগুলো এসে তাকে কায়দা করে মাটিতে ফেলে দেয় ও একজন বৃদ্ধ তার গলায় একটা রশি পেঁচিয়ে ধরে ও বাকি লোকগুলো তাকে চারদিক থেকে আটকে ধরে অত্যন্ত বীভৎসভাবে হত্যা করে। এরপর একজন ইন্সপেক্টরের একটা দাঁত খুলে নেয় ও দাঁতটা নিয়ে গিয়ে শিবুর হাতে হস্তান্তর করে ইন্সপেক্টরকে হত্যা করার প্রমাণস্বরূপ। শিবু আগে থেকেই এদের জন্য বিভিন্ন পদের খাবার প্রস্তুত করে রেখেছিল। লোকগুলা অত্যন্ত তৃপ্তি সহকারে ভুরিভোজ করে ও শিবুর হাত থেকে তাদের এই কাজের পারিশ্রমিক নিয়ে চলে যায়। যাওয়ার আগে বৃদ্ধ লোকটি বলে, ভাগিনা, যে কোনো প্রয়োজনে আমাকে খবর দিবে। পরদিন সকালবেলা গ্রামবাসী গ্রামের মধ্যে একটা গাছে রক্তাক্ত ইন্সপেক্টরের লাশ ঝুলতে দেখে। পর সন্তান ও স্বামীকে হারিয়ে ইন্সপেক্টরের স্ত্রী শোকে পাথর হয়ে যায়। রাতে ইন্সপেক্টরের শেষকৃত্য অনুষ্ঠানে লক্ষ্মণ উপস্থিত ছিল। তখন থানার এক কনস্টেবল এসে বলে, স্যার, ইন্সপেক্টর স্যারের মৃত্যুর পরে এসপি তার জব্দকৃত গাঞ্জাগুলো শিবুরুর লোকের হাতে তুলে দিয়েছে। শুধু তাই না, যে কৃষকগুলোকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও ওরা নির্মমভাবে হত্যা করেছে। শিবুরু তার মালামাল নিয়ে অলরেডি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরে দেখা যায় কয়েকটা ট্রাক লোড হয়ে শিবুরু তার গাঞ্জাগুলো কলকাতার উদ্দেশ্যে তার লোকদের সাহায্যে পাঠাচ্ছে। আবহাওয়া তখন প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল, সেই সঙ্গে বজ্র। ট্রাকগুলো চলতে চলতে হঠাৎ এক স্থানে গিয়ে পাহাড়ের উপর থেকে বড় আকারের 2টা পাথর ট্রাকের সামনে পড়ে। তাদের কোনোভাবেই সেই পাথরগুলো অতিক্রম করে যাওয়া সম্ভব ছিল না। শিবুর এক লোক তখন তাকে ফোন দিয়ে বলে, বস, একটা তো বিপদ হয়ে গিয়েছে। ভূমিধসে পাহাড় থেকে বড় 2টা পাথরখণ্ড ট্রাকের সামনে পড়েছে, আমরা কোনোভাবেই যেতে পারবো না, এখন কি করা যায়? শিবু তখন বলে, চিন্তা করিস না, পাশের স্টেশনে একটা মালবাহী ট্রেন খালাস হয়েছে, দ্রুত গিয়ে ট্রেনটা লোড কর এবং ট্রেনে করে মালগুলো কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। সেলা বলে, কিন্তু বস, সমস্যা হলো ট্রেন তো আমাদের স্টেশন হয়ে যাবে, লক্ষ্মণ যদি আবার কোনো সমস্যা করে। শিবু তখন ধমক দিয়ে বলে, বেশি কথা বলিস না, যা বলছি তাই কর। এরপরে ওরা বস্তাগুলো ট্রেনে লোড করে যাত্রা শুরু করে। একজন পুলিশ আবার বিষয়টা দেখে সঙ্গে সঙ্গে লক্ষ্মণকে খবর দেয়। লক্ষ্মণ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে তার স্টেশনের দিকে রওনা হয়। এরপরে একটা বড় হাতুড়ের সাহায্যে রেল লাইন খুলে ফেলে এবং কন্ট্রোল রুমকে জানায়, আমাদের স্টেশনের এখানে রেল লাইন নষ্ট হয়ে গিয়েছে, আসন্ন সকল ট্রেন দ্রুত থামিয়ে দিন। এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই মালবাহী ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে। আর লক্ষ্মণ একে একে সবগুলো বগি চেক করতে করতে যে বগিতে শিবুর মালগুলো রাখা ছিল সেটার ডালা খুলে ফেলে আর ভিতর থেকে একে একে সবগুলা বস্তা নিচে পড়ে যায়। ট্রেন থামার শব্দ পেয়েই শিবুর লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়েছিল। ওরা একে একে লক্ষ্মণের উপরে হামলা করে, কিন্তু লক্ষ্মণ ওদেরকে একদমই পাত্তা দেয় না। হাতুড়ের সাহায্যে সবাইকে মেরে ভোতা বানিয়ে ফেলে। এক চেলা শিবুকে ফোন দিয়ে বলে, বস, সর্বনাশ হয়ে গেছে, লক্ষ্মণ কিভাবে যেন তথ্য পেয়ে গিয়েছে, এখন সে ট্রেন থামিয়ে আমাদের মারধর করছে। শিবু তখন ধমক দিয়ে বলে, আমি অত কিছু বুঝি না, যে কোনো মূল্যে লক্ষ্মণকে মেরে ও লাশ নিয়ে হলেও কলকাতায় মালগুলো পৌঁছাতেই হবে। কিন্তু লক্ষ্মণ তো ওদেরকে সবাইকে মেরে ভর্তা বানিয়ে দিচ্ছে। তখন ওই চেলা গ্রামের এক কৃষককে ফোন দিয়ে বলে, সবাই দ্রুত স্টেশনে চলে এসো, তোমাদের আবাদকৃত ফসল লক্ষ্মণ নষ্ট করে ফেলছে, যার যা আছে তাই নিয়ে স্টেশনে হাজির হও। এটা শুনে তো গ্রামের সকল কৃষক লাঠিসোঁটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়। মুহূর্তেই শত শত লোক লক্ষ্মণকে ঘিরে ফেলে, কিন্তু লক্ষ্মণ তো নায়ক, তার সঙ্গে কি আর ওরা পারে? লক্ষ্মণ একাই শত শত লোকজনকে মারতে থাকে, কারো পক্ষেই গাজার বস্তায় হাত দেওয়া সম্ভব হচ্ছিল না। লক্ষ্মণের এলোপাথারি
মারপিটের কবে কেউ তার কাছে ভিড়ারি সাহস পাচ্ছিল না। লক্ষ্মণ তখন আগুন দিয়ে একটা বৃত্ত এঁকে বলে, এটা আমার লক্ষ্মণ রেখা, কেউ যদি আমার ধারে কাছে ভিড়ার সাহস করিস তাহলে তোদের সমস্ত ফসল আমি আগুনে পুড়িয়ে দিব। তখন এক কৃষক বলে, এই লোকটা পাগল আছে, সে সত্যি সত্যি সব ফসল পুড়িয়ে দিবে, তার সে চল আমরা এখান থেকে কেটে পড়ি। এই বলে ওরা স্টেশন ছেড়ে দৌড়ে পালায়। শিবু এক সেলাকে ফোন দিয়ে বলে, কিরে ওকে খতম করেছিস তো? কিন্তু কল রিসিভ করে লক্ষ্মণ। সে বলে, এতদিন তুই আমার রেডারের বাইরে ছিলি জন্যে ব্যবসা করতে পারলি, কিন্তু তোর সময় শেষ, তোকে আর তোর ব্যবসাকে আমি একেবারে মাটিতে মিশিয়ে দেব। শিবু তখন বলে, তোর কত টাকা চাই বল, আমি তোকে সব দিব। লক্ষ্মণ উত্তর দেয়, আদানি ও আম্বানি একত্রিত হয়েও আমাকে কিনতে পারবে না, আর তুই তো সামান্য এক গাজার ডিলার, তুই তোর নিজের অন্তিম সময়ের অপেক্ষা কর। এই বলে ফোন কেটে দেয়। শিবু তখন এসপিকে ফোন দিয়ে বলে, স্যার রেলওয়ে পুলিশ আমার সকল মাল সামানা জব্দ করে নিয়েছে, আপনি কিছু একটা করুন। এসপি তখন বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন? সরকারি নিয়ম অনুযায়ী রেলওয়ে পুলিশ যে সমস্ত সরঞ্জাম জব্দ করবে, দিন শেষে এগুলো আমাদের থানাতেই তাকে জমা দিতে হবে। আর আমি এমন এক লোককে পাঠাচ্ছি, সে পুরা দস্তুর দুর্নীতিবাজ, সে সবকিছু সামলে নেবে, চিন্তা করো না। এরপরে দেখা যায় নিহত ইন্সপেক্টরের জায়গায় বদলি হয়ে আসছে ইন্সপেক্টর ফানিন্দ্রা। সে ছুটতে ছুটতে স্টেশনে এসে সুব্বুকে বলে, কই তোমার বস কই, ওকে তাড়াতাড়ি ডাকো। এই বলে সে ইন্সপেক্টরের চেয়ারে গিয়ে বসে নাম পড়তে গিয়েই তো ওর বিসি আটকে যায়। নাম ফলকে লেখা এসআই লক্ষ্মণ ভেরি। সে কাছুমাছু হয়ে উঠতেই লক্ষ্মণ তখন ভিতরে প্রবেশ করে। লক্ষ্মণ এসেই বলে, আরে স্যার আপনি কেমন আছেন, অনেকদিন পর দেখা। এখানে আসার পর একজনও পরিচিত লোক পাচ্ছিলাম না, অবশেষে আপনার সাক্ষাৎ হলো, যাক আমাদের সময়টা ভালোই কাটবে। ফানিন্দ্রা তো কাছুমাছু করতে করতে বলে, ওসব আলাপ বাদ দাও, এই ফাইলে সাইন করো আর রাতে জব্দ করা মালামালগুলো আমাকে বুঝিয়ে দাও তো। লক্ষ্মণ তখন উত্তর দেয়, কিসের মালামাল স্যার, কি বলছেন আপনি, আপনার মাথা ঠিক আছে? ফানিন্দ্রা তো আকাশ থেকে পড়ে, বলে, কেন কালকে তুমি রাতে ট্রেন থেকে অনেকগুলো মালামাল জব্দ করেছিলে না? লক্ষ্মণ বলে, কি বলেন স্যার, বিশেষ না হলে এই কনস্টেবলকে জিজ্ঞেস করুন, গতকাল রাতে তো আমি ডিউটিতেই ছিলাম না। ফানিন্দ্রা তখন বলে, আমার সাথে নাটক হচ্ছে না। এই বলে সে রেলওয়ে স্টেশনের গোডাউনে যায়, কিন্তু গোডাউন ছিল একেবারে ধু মরুভূমি। ফানিন্দ্রা তখন হতাশ হয়ে স্টেশন থেকে ফেরত যায়। শিবু ফানিন্দ্রাকে কল দিয়ে বলে, স্যার আমার মালামাল পেয়েছেন? ফানিন্দ্রা তখন বলে, লক্ষ্মণ তো বলছে ও কোনো মালামালই জব্দ করেনি, আমি কোথায় পাবো? শিবু তখন ধমক দিয়ে বলে, আপনি আমার সাথে ফাজলামো করছেন? গোটা থানা চেক করে দেখেছেন তো? ফানিন্দ্রা বলে, থানার প্রতিটা ইঞ্চি আমি চেক করেছি, তোমার বস্তা তো দূরের কথা, ছোট একটা প্যাকেটও পড়ে নেই। শিবু তখন ফানিন্দ্রাকে ধমক দিলে ফানিন্দ্রা বলে, স্যার আপনি তো ওকে আজকে ফেস করছেন, আমি সেই কবে থেকে এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছি। যদি নিজের ভালো চান তাহলে এর সঙ্গে পাঙ্গা নেওয়া বন্ধ করুন, নয়তো ও আপনাকে একেবারে পথে বসিয়ে দেবে। থানায় সুব্বু লক্ষ্মণকে বলে, স্যার গাঞ্জাগুলো পুড়িয়ে দিয়ে খুবই ভালো করেছেন। লক্ষ্মণ উত্তর দেয়, ওগুলো আমি পুড়িয়ে দেইনি, আমি যদি এগুলো পুড়িয়ে দিতাম তাহলে ওরা আবার এগুলো আবাদ করত। আমি এমন কাজ করতে চাই যেন সুব্বু এবং তার পুরা গ্যাং একেবারে ধূলিসাৎ হয়ে যায়, ভবিষ্যতে কখনো যেন কৃষকদের এগুলো আবাদ করতে না হয়। ঠিক তখনই দলবল নিয়ে সুব্বু সরাসরি রেল স্টেশনে প্রবেশ করে ও লক্ষ্মণকে বাইরে আসতে বলে। লক্ষ্মণ এসে বলে, কি হলো, চিল্লাচ্ছিস কেন? শিবু বলে, রাতে আমার যে গাঞ্জাগুলো জব্দ করেছিস ওগুলো এখনই আমার হাতে বুঝিয়ে দে। লক্ষ্মণ বলে, কিসের গাঞ্জা, কোথায় গাঞ্জা? শিবু উত্তর দেয়, কেন রাতের ট্রেনে আমার যে গাঞ্জাগুলো ছিল তুই জব্দ করলি। লক্ষ্মণ তখন বলে, কি বলিস, তুই ট্রেনে গাঞ্জা পাচার করছিলি? এটা কত বড় অপরাধ জানিস? এই বলে শিবুর কলার খামচে ধরে বলে, সরকারি ট্রেনে অবৈধ গাঞ্জা পাচারের অপরাধে তোকে আমি এখনই অ্যারেস্ট করছি। এই বলে টানতে টানতে নিয়ে গিয়ে স্টেশনের জেলখানায় বন্দি করে। কিন্তু শিবুর হাত অনেক লম্বা, মুহূর্তেই এই খবর চলে যায় এসপির কাছে। এসপিও ছুটতে ছুটতে থানায় চলে আসে। এসেই লক্ষ্মণকে বলে, কি ব্যাপার, তুমি নাকি শিবুকে গাঞ্জা পাচারের অপরাধে গ্রেপ্তার করেছো, কিন্তু ও তো এ ধরনের কাজ করে না, তোমাকে এ কথা কে বললো? লক্ষ্মণ বলে, শিবু নিজেই এটা স্বীকারোক্তি দিয়েছে স্যার, বিশেষ না হলে ওকে জিজ্ঞেস করুন। এসপি তখন এগিয়ে গিয়ে বলে, স্যার কেন খামাখা আপনি নিজে স্বীকারোক্তি দিতে গেলেন? এখন যে এটা অনেক বড় কেস হয়ে যাবে, আপনি এখন বলুন যে আমি কোনো গাঞ্জা পাচার করিনি, তাহলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। শিবু তখন বলে, আমি কাল রাতে কিছুই বলিনি আর আমি কিছুই করিনি। লক্ষ্মণ জবাব দেয়, তাহলে মনে করেন আমিও আপনাকে গ্রেপ্তার করিনি। এই বলে তাকে ছেড়ে দেয়। শিবু যখন থানা থেকে বের হয়ে যাবে, লক্ষ্মণ তখন বলে, কাল রাতের পাথর ধসের যে ঘটনা সেটা আমি ঘটিয়েছিলাম। হতে পারে আমি একজন রেলওয়ে পুলিশ, কিন্তু যে শহরে থাকি সে শহর পুরাটাই আমার এরিয়া। যেদিন তুই এসআইকে হত্যা করেছিস সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর তোর গাঞ্জার ব্যবসাকে আমি একেবারে সমূলে ধ্বংস করে দেব। গাড়িতে ফেরার সময় ওর এক চেলা বলে, বস আমি থানার সবার সঙ্গে কথা বলেছি, ও রাত্রে থানার সবাইকে বাড়িতে
বাড়িতে পাঠিয়ে একাই ছিল আর সকালে মালগুলো কোথাও গায়েব করে দিয়েছে ও গোপন কোনো আস্তানায় সেগুলো লুকিয়েছে, আপনি একটু খোঁজ নিন। শিবু তখন ফরেস্ট অফিসারকে কল দিয়ে বলে জঙ্গলের প্রতিটি কোণা কোণা খুঁজে আমার মালগুলো বের করো। ফরেস্ট অফিসার বলে আচ্ছা স্যার। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বাড়ে, তো লক্ষ্মণের দাদার হয়েছে একই অবস্থা। সম্পূর্ণ নতুন একটি এলাকায় আসার পরেও তার নারী ঘেঁষা স্বভাব বাদ যায় না। সে স্থানীয় বিভিন্ন মেয়েদের সাথে লাইন মারতে চায়। এরকমই একদিন এলাকাবাসী তো তাকে ধরে বেঁধে রাখে। লক্ষ্মণ গিয়ে অনেক কষ্টে তাকে ছাড়িয়ে আনে। রাতে লক্ষ্মণ এ ব্যাপারেই তার দাদাকে সতর্ক করছিল। তখনই গ্রামের এক মহিলা এসে তার দাদার হাতে নিজের হাতে রান্না করা খাবারের টিফিন বাটি দিয়ে যায়। লক্ষ্মণ ফ্রেশ হয়ে খেতে বসলে দাদা বলে সুক্কু বেবি, এটা শুধুমাত্র আমার জন্য রান্না করে পাঠিয়েছে, তোকে তো এর কোনো ভাগ দেব না, তুই এক কাজ কর, পাশের মন্দিরে গিয়ে খেয়ে নে। ঠিক তখনই তুলসী লক্ষ্মণকে ফোন দিয়ে বলে এলাকায় যাত্রার মেলা চলছে আর তুমিও তো একা, তাই ভাবলাম তুমি এসে যদি আজকে আমাদের বাড়িতে একটু খাবার খেয়ে যেতে। লক্ষ্মণ তো ধমক দেয়, তোমরা বাবা মেয়ে 2 নাম্বারই ব্যবসা করো, তোমরা একটা ফ্রড, 1000 বার ডাকলেও তো আমি তোমাদের বাড়িতে খাবো না। এবার উপায় না দেখে লক্ষ্মণ তুলসীর বাড়ির দিকে রওনা হয়। তুলসী তো ওকে দেখে অবাক হয়ে যায়, ও ভাবতেই পারেনি লক্ষ্মণ সত্যি সত্যি ওর বাড়িতে খেতে আসবে। তুলসী লক্ষ্মণকে মাছের তরকারি ও স্পেশাল মাশরুমের তরকারি দিয়ে খাবার পরিবেশন করে। ঠিক তখনই বাড়ির এক কোণে লুকিয়ে থাকতে দেখা যায় তুলসীর বাবা ও শিবুর চেলাপেলাকে। আসলে এটা ছিল ওদেরই প্ল্যান। মাশরুমের যে তরকারি, এটা ছিল পাহাড়ের এক বিশেষ ধরনের মাশরুম, যেটা খেলে নেশা হয়ে যায় ও মনের অজান্তেই সত্যি কথা বলে ফেলে। লক্ষ্মণের কাছ থেকে হারিয়ে যাওয়া গাঞ্জার বস্তাগুলোর তথ্য সংগ্রহ করার জন্য শিবুর দলবল তুলসীর সাথে প্ল্যান করে এই দাওয়াতের আয়োজন করে। লক্ষ্মণ তো চোখ বুঝে তুলসীর রান্না করা খাবার খেতে থাকে। খেতে খেতে একসময় ওর মধ্যে নেশার ভাব চলে আসে। তুলসী তখন জিজ্ঞেস করে, আমার গ্রামের লোকগুলা খুবই খারাপ, তা তুমি গাঞ্জার বস্তাগুলা ভালোভাবে লুকিয়ে রেখেছো তো? লক্ষ্মণ তখন বলে, তুমি কি ভেবেছিলে আমাকে খেতে দিয়েছো জন্যে তোমাকে আমি সব বলে দেব? আমি যে মাল সামানাগুলো ট্রেনের পরিত্যক্ত কামরায় লুকিয়েছি, এটা তো কখনোই কাউকে বলবো না। এটা শুনেই শিবুর দলবল চলে যায় স্টেশনের পুরো পরিত্যক্ত কামরায়, কিন্তু গিয়ে দেখে কামরাগুলো সব খালি, ভিতরে কিচ্ছু নেই। ফিরে এসে শিবুকে তার গুন্ডারা বলে, বস, লক্ষ্মণ অনেক বড় ধরিবাজ, সে আমাদেরকে ঘোল খাইয়ে দিয়েছে, কোনোভাবেই আমাদের মাল সামানার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই ফরেস্ট অফিসার এসে ওকে একটা ভিডিও দেখায়, একটা বড় লরি জঙ্গলের খুবই গভীরে প্রবেশ করছে। ফরেস্ট অফিসার বলে, স্যার, ও ট্রাকটা যে জায়গায় নিয়ে গিয়েছে ওটা অত্যন্ত বিপজ্জনক। ওই অঞ্চলে বাঘের দল বসবাস করে, আমাদের খুব সাবধানে প্ল্যান করতে হবে। কিন্তু শিবু সঙ্গে সঙ্গে একাই সেই জঙ্গলে প্রবেশ করে এবং বাঘের এরিয়ায় গিয়ে খুঁজতে খুঁজতে ওই ট্রাক লরিটি লুকানো অবস্থায় খুঁজে পায়। কিন্তু তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ভিতরে কোনো মাল সামানা নেই, একদমই শূন্য। অর্থাৎ লক্ষ্মণ আবারও তাকে ঘোল খাইয়ে দিয়েছে। শিবু বাড়ি ছাড়ার পরেই তার ওই বৃদ্ধ মামা ফোন দেয়, কিন্তু ফোন বাড়িতে রেখে যাওয়ার কারণে রিসিভ করে ওর এক চেলা। মামা বলে, কি ব্যাপার, শিবু কোথায়? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন উঠাচ্ছে না। চেলা বলে, মামা ও তো বাড়িতে নেই, বাইরে গেছে। মামা জিজ্ঞেস করে, কি সমস্যা? চেলা তখন সব খুলে বলে। এটা শুনে মামা বলে, তা ওই পুলিশের নাম কি? নাম শুনে চেলাকে বলে, তুই শিবুকে বলিস আজকে রাতে যেন আমাদের জন্য খাবার রান্না করে রাখে। রাতে মেলা প্রাঙ্গণে ঘুরতে এসে হঠাৎ এক কর্নারে লক্ষ্মণ খেয়াল করে তুলসী ও তার বাবা একজনের হাতে কিছু টাকা দিচ্ছে আর লোকটি তাদের হাতে একটা বন্দুক তুলে দেয়। এটা দেখে সে ছুটে গিয়ে বলে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আর এই বন্দুক দিয়ে তোমরা কাকে মারার পরিকল্পনা করছো? তুলসী তখন বলে, শিবুকে। এটা শুনে তো লক্ষ্মণ চমকে ওঠে, শিবুকে মানে? ঘটনা কি? তুলসী তখন বলে, শিবু আমার বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে ওর বাড়িতে শিকলে বন্দি করে রেখেছে। তুলসীর বাবা বলে, আমার বড় মেয়েকে শিবু ছোটবেলা থেকেই অনেক বিরক্ত করত, তার অত্যাচার থেকে বাঁচার জন্য মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু বিয়ের প্যান্ডেলে সে এসে আমার জামাইকে সরাসরি হত্যা করে ও আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে বন্দি করে রেখেছে। সে ঘোষণা দিয়েছে যাত্রার শেষ দিনে আমার মেয়েকে গ্রামের সবার সামনে বিয়ে করবে। তুলসী বলে, আমার বোনকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু শিবুর গ্যাংয়ের সাথে আমরা কিছুই করতে পারিনি। এই কারণে একটা গ্যাংয়ের সাথে চুক্তি করি, শিবুকে মারার জন্য ওরা 5 লাখ টাকা চায়। এই টাকাগুলো জোগাড় করার জন্য গোপনে গাঞ্জা বিক্রি করে 1,00,000 টাকা জোগাড় করেছিলাম। ঠিক তখনই তুমি এসে সবকিছু গড়বড় করে দিলে, আরো 2 লাখ টাকা শর্ট, এই কারণে ওই টাকা দিয়ে আমরা এই বন্দুকটি ক্রয় করলাম। তুলসী বলে, তোমার আগে আরো অনেক সৎ পুলিশ অফিসার এখানে এসেছিল, কিন্তু তাদের সবাইকেই শিবুর হাতে করুণ মৃত্যুবরণ করতে হয়। তোমাকেও ওরা এতদিনে মেরে ফেলতো, শুধুমাত্র বাঁচিয়ে রেখেছে গাঞ্জাগুলোর কারণে। তোমার লোকানো গাঞ্জাগুলা ওরা খুঁজে পেলেই সঙ্গে সঙ্গেই তোমাকে হত্যা করে ফেলবে। তুলসীর সঙ্গে কথা বলে
গভীর রাতে লক্ষ্মণ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটা নির্জন ব্রিজের উপর একটা বেবি ট্যাক্সি দাঁড় করিয়ে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে। এই লোকগুলা ছিল শিবুর মামার গ্যাং, যারা ইন্সপেক্টরকে নির্মমভাবে হত্যা করেছিল। লক্ষ্মণকেও মারার জন্যই ওরা প্ল্যান করে এসেছিল। যথারীতি লক্ষ্মণের উপর অতর্কিতে হামলা করে, কিন্তু চোখ কান খোলা রাখায় লক্ষ্মণের সঙ্গে ওরা পেরে ওঠে না। লক্ষ্মণ একে একে সবাইকে ধরাশায়ী করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে ওরা লক্ষ্মণকে প্রায় দড়ি দিয়ে বেঁধেই ফেলেছিল, কিন্তু লক্ষ্মণ জোর খাটিয়ে তাদের হাত থেকে মুক্তি পায় এবং একে একে সবাইকে বিভৎসভাবে হত্যা করে। নারী পুরুষ কাউকেই সে ছাড় দেয় না, সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করে। জঙ্গলে খালি ট্রাক দেখে রাগে পুড়তে পুড়তে বাড়িতে আসে শিবু। এসেই তখন তার চেলা বলে, বস, আপনার মামা ফোন দিয়েছিল, বলেছেন উনি আসছেন, এজন্য ওনাদের জন্য খাবার প্রস্তুত করে রেখেছি। শিবু বলে, এখনই ওনাকে এসব জানাতে গিয়েছিস কেন? ঠিক তখনই সেই বেবি ট্যাক্সি নিয়ে বাড়িতে প্রবেশ করে লক্ষ্মণ। এসেই কিছু না বলে হাত ধুয়ে শিবুর মামাদের জন্য রাখা সেই খাবার খেতে বসে পড়ে এবং অত্যন্ত তৃপ্তি সহকারে খাবারগুলো খেতে থাকে। শুভ এসে বলে, এই তুই আমার মামাদের কি করেছিস? ওনারা কোথায়? কিন্তু লক্ষ্মণ কোনো উত্তর দেয় না, গোগ্রাসে খাবার খেতে থাকে। তখন শিবুর লোকজন ওর উপর আক্রমণ করে। লক্ষ্মণ খাবার খেতে খেতেই ওদেরকে কুপঘাত করে দেয়। লক্ষ্মণ শিবুকে বলে, মানুষ তার আত্মীয় স্বজনকে বিয়েতে দাওয়াত দেয়, জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেয়, আর তুই তাদের মার্ডার করার জন্য দাওয়াত দিস? এটা কেমন কালচার ভাই? এরপরে একটা হাতুড়ি নিয়ে বলে, তোর নাম শিবু না? শিব তার মাথার উপর পবিত্র গঙ্গা ধরে রাখে, কোনো নিষ্পাপ নারীকে চেইনে আবদ্ধ করে রাখে না। এই বলে তুলসীর বোনকে শিকল থেকে মুক্ত করে। শিবুর লোকজন তখন ওর উপর আক্রমণ করে। লক্ষ্মণ একে একে সবার মেয়েরে হাড়গোড় ভেঙে দেয়। শিবু ওকে মারতে আসে, কিন্তু লক্ষ্মণ উল্টা ওকেই শিকলে বেঁধে গাছের সঙ্গে আটকে ফেলে এবং বলে, তুই সেদিন আমার বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছিলি না? আজকে আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, যাত্রার শেষ দিনে আমি তোকে গ্রামবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করব। এ বলে তুলসীর বোনকে নিয়ে বের হয়ে যায়। বোনকে পেয়ে তো তুলসী ও তার বাবা খুশি হয়ে বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। লক্ষ্মণের এই কাজে ওর প্রতি তুলসীর ভালোবাসা আরো বেড়ে যায়। পরদিন সকালে শিবু চিন্তিত মনে বাড়ির বাইরে বসেছিল। তখনই একদল লোক আসে। ওরা ছিল কলকাতার পাথর লোক। পাথর পিএস এসে বলে, কি ব্যাপার, আমাদের মাল সামানাগুলো এখনো কলকাতায় পৌঁছায়নি কেন? শিবু রেগে গিয়ে বলে, আমি বলেছি না 2 দিনের মধ্যে মাল পৌঁছে দেব, আমার কথা রাখলেই তো হলো। লোকটি বলে, রেলওয়ে পুলিশকে ঘুষ দিলেই তো হয়। তখন পাশ থেকে শিবুর চেলা বলে, ওর কাছে ঘুষ দিতে গেলে তোমার হাড্ডি গুড্ডি মেরে গুঁড়া করে দেবে, সে খুব খতরনাক লোক। আমরা লরি খুঁজে পেয়েছি, কিন্তু মাল খালি ছিল। লোকটি তখন বলে, কি বলো, লরি পেয়েছো? চলো আমাকে একটু দেখাও। ওরা তখন গভীর জঙ্গলের মধ্যে ওই ট্রাকের কাছে যায়। লোকটি ট্রাকের সবকিছু চেক করতে করতে হঠাৎ চাকায় দেখে চাকায় লেগে থাকা কাদার রং আলাদা। তখন লোকটি বলে, জঙ্গলের মধ্যে শুকনা মাটি আর চাকায় লেগে আছে অন্য রঙের কাদো, তার মানে নিশ্চয়ই লক্ষ্মণ এমন এক জায়গায় মালগুলো লুকিয়েছে যেখানে কালো রঙের কাদা আছে। এরপরে লরি নিয়ে এসে এই জঙ্গলে লুকিয়ে রেখেছে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। সঙ্গে সঙ্গে ওরা দলবল নিয়ে কালো কাদা আলা ওই স্থানের দিকে রওনা হয় এবং একটা লেকের মাঝে একটা পরিত্যক্ত কেবিন দেখতে পায়, যার মধ্যে তাদের গাঞ্জার বস্তাগুলো থরে থরে সাজিয়ে রাখা ছিল। ওরা তো খুশিতে বাকবাকুম হয়ে ওঠে এবং দলবল নিয়ে মাথা সমান পানি টপকে ওই কেবিনে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে ভিতর থেকে কে যেন শটগান দিয়ে গুলি করে ওদের বাইরে ছিটকে ফেলে। দেখা যায় গুলি করা ব্যক্তি আর কেউ নয়, লক্ষ্মণের দাদা। দাদা হিরোইক এন্ট্রি নিয়ে বাইরে এসে বলে, কিরে, তোরা আমাকে কি ভেবেছিলি আমি একটা সিকিউরিটি গার্ড? আমার নাম হনুমান ভেরি, এক্স মিলিটারি। এই বলে একের পর এক গুন্ডাদেরকে শটগানের গুলি করে মারতে থাকে। ওর গুলির তোরে কেউ কেবিনের কাছে ভিড়তে পারছিল না, দলে দলে মারা খেতে লাগলো একে একে। ঠিক তখনই একটা ল্যাম্বরগিনি উড়তে উড়তে দৃশ্যপথে প্রবেশ করে এবং গাড়ি থেকে মাথা বের করে পার্থ হনুমানের বুকে গুলি করে। গুলি খেয়ে হনুমান পিছে পিছে ছিটকে পড়ে। পার্থ ও শিবু কেবিনে প্রবেশ করে। শিবু তো এতদিন পরে এত পরিশ্রম শেষে তার হারানো গাঞ্জার বস্তাগুলো খুঁজে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়, আর পাত্র হনুমানকে খুব নির্মম ভাবে হত্যা করে। কিছুক্ষণ পরেই গাড়ি নিয়ে ছুটতে ছুটতে সেখানে চলে আসে লক্ষ্মণ, কিন্তু এসে দেখে সব শেষ হয়ে গিয়েছে। তার জব্দকৃত গাঞ্জার বস্তাগুলো শিবু নিয়ে গিয়েছে আর তার একমাত্র আপনজন প্রিয় দাদাকে নির্মম ভাবে হত্যা করে গেছে। লক্ষ্মণ দাদাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই পিছন থেকে শিবু লক্ষ্মণের মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। আজকে মহাযাত্রার শেষ দিন, গ্রামে উৎসবের প্রস্তুতি, সবাই যাত্রাস্থলে চলে এসেছে। তখন শিবু তার হারানো গাঞ্জার গুলো এক জায়গায় জড়ো করে এবং উৎসর্গ দেওয়ার জন্য লক্ষ্মণকে দড়ি
দড়িতে ঝুলিয়ে রাখে। এখন উৎসর্গ শুরু হবে। প্রথমে একটা মহিষ উৎসর্গ করা হবে, এরপরে লক্ষ্মণের পালা। মহিষটিকে যখনই সে উৎসর্গ করতে যাবে তখনই মহিষটি হাত থেকে ছুটে যায় ও দৌড়ে গিয়ে এক জায়গায় আঘাত করে, আর ঝুলন্ত লক্ষ্মণ উপর থেকে ছাড়া পেয়ে যায়। শিবুর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে লক্ষ্মণের উপর আক্রমণ করে, কিন্তু লক্ষ্মণ হাত বাঁধা অবস্থাতেই তাদেরকে নির্মম ভাবে মারতে থাকে, একেবারে কচু কাটা করা যাকে বলে। মারামারির এক পর্যায়ে চেলা পেলা যখন পারছিল না, তখন অতর্কিতে পাত্র আর শিবু একসঙ্গে লক্ষ্মণের উপর আক্রমণ করে। দুজনের যৌথ আক্রমণে লক্ষ্মণ একেবারে কাবু হয়ে যায়, কোনোভাবেই ওদের সঙ্গে পারছিল না। প্রায় যায় অবস্থা, তখনই লক্ষ্মণ একটা মহা অস্ত্র খুঁজে পায়। মেলায় ফুটানোর জন্য নিয়ে আসা এক গাদা আতশবাজি, সেগুলোতে আগুন ধরিয়ে পাত্র ও শিবুর উপর ছুড়ে মারে। পটকার আগুনে দুজনের অবস্থা বেহাল হয়ে যায়। এরপরে সে বাজিগুলো শিবুর গাঞ্জার বস্তার স্তূপে দিকে নিক্ষেপ করলে মুহূর্তেই সেগুলো আগুনে পুড়ে যায়। এরপরে সে একে একে পাত্র ও শিবু দুজনকেই গলা কেটে উৎসর্গ করে। এভাবেই শেষ হয় শিবু ও তার দলবলের অবৈধ মাদক ব্যবসা ও ভয়ের রাজত্ব। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো গাইজ, কেমন লাগলো রবি তেজা ও শ্রীলীলা অভিনীত মারদাঙ্গা অ্যাকশন সিনেমা মাস যাত্রার সিনেমার এক্সপ্লেইন? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আরো নতুন সব সিনেমার এক্সপ্লেইন পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি আরো নতুন সিনেমার গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আলবিদা।